কথা বলার সুযোগ, খোলাখুলি কথা বলার একটা যে অপরচুনিটি আমাদের আছে, আমরা সিভিক রাইট হিসাবে, নাগরিক হিসাবে কথা বলার যে আমাদের এইটা যদি থাকে না, অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যাবে। আমরা যদি সবাই কথা বলতে পারি এবং কথা বলার সুযোগটা যদি অব্যাহত রাখতে পারি, আমি মনে করি অনেক সমস্যার সমাধান হবে। এখানে আসলে এত বিশদ আলোচনা, আমি জানি না কোথায় শুরু করবো আর কোথায় শেষ করবো, আমি নিজেই বুঝতে পারছি না। আমি নোট নিতে নিতে 3 পৃষ্ঠা নোট হয়েছে এখানে। আমি নোটের দিকে বোধহয় দেখবো না, নোটের দিকে দেখতে গেলে ওই মুস্তাফিজের সময় ক্রস করে চলে যাবে। তো আমি প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের এই ফ্যাসিস্ট স্বৈরাচার পলায়নের পরে, এই কথাটা আমি প্রত্যেক দিন বলে আবারও রিপিট করতেছি এখানে, যে আমাদের বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন আসছে, এটা বিশাল পরিবর্তন আসছে। যে আকাঙ্ক্ষা জেগেছে, যে প্রত্যাশা জেগেছে, এইটা যদি রাজনীতিবিদ ইন্ডিভিজুয়ালি অ্যাজ এ পার্টি যদি ধারণ করতে না পারে, তাহলে সেই রাজনীতিবিদ এবং সেই দলের কোনো ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি না। আমি বিদেশিদের বলে আমাকে যখন বলে তোমাদের পলিটিশিয়ান এই সমস্যা সেই সমস্যা, আমি তো ইউর রাইট, দ্য পলিটিশিয়ানস বেটার ওয়েক আপ এন্ড স্মেল দ্য কফি। ওরা যদি সেটা করতে না পারে, আগামীর ভবিষ্যৎ পলিটিশিয়ানদের জন্য খারাপ হবে, বাংলাদেশের জন্য খারাপ হবে। দ্বিতীয় কথা যেটা আমি বলতে চাই, পলিটিক্যাল কালচার, সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। এই যে আমাদের সাংঘর্ষিক যে রাজনীতির যে কালচার, যে একে অপরের প্রতি যেই ধরনের আমাদের খারাপ আচরণ, যে তাদের বক্তব্যের বিষোদাগার, বক্তব্যের মাধ্যমে, আচরণের মাধ্যমে, আমরা যদি সেখান থেকে বেরিয়ে আসতে না পারি, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। আমরা ডেমোক্রেসির কথা বলবো, কিন্তু ডেমোক্রেসির নর্মস মানব না, আমাদের সহনশীলতা থাকবে না। আরেকজনের মতামতের সাথে আমি ভিন্ন মত পোষণ করে যদি আমি তার প্রতি সম্মান জানাতে পারবো না, তাহলে কিন্তু সত্যিকার অর্থে শত সংস্কার করেও কোনো লাভ হবে না। সংস্কার উইল নট কাম টু এনিথিং যদি আমাদের রাজনৈতিক সংস্কৃতি আমরা বদলাতে না পারি। এই যে প্রথম আমার ভালো লেগেছে, সবাই মন খুলে কথা বলেছে এখানে, এই টলারেন্স, সহনশীলতা এবং অপরের মতের সাথে দ্বিমত পোষণ করেও তার মতকে সম্মান জানানো। আমাদের এই দুটো যদি ফাউন্ডেশনাল চেঞ্জ আমরা আনতে পারি বাংলাদেশে, অবশ্যই অনেকগুলো চেঞ্জের কথা, যেগুলো বাকিগুলো তার ওগুলো বলার অপেক্ষা রাখে না। এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে বিপ্লবোত্তর কোনো দেশের যদি আমরা যদি হিস্ট্রি দেখি, বিপ্লবোত্তর যে দেশগুলো যত তাড়াতাড়ি তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে, ডেমোক্রেটিক অর্ডারে ফিরে যেতে পেরেছে, নির্বাচনের মাধ্যমে ডেমোক্রেটিক অর্ডার রেস্টোর করে অব্যাহতভাবে সেই কালচার রাখতে পেরেছে, সেই দেশগুলো কিন্তু এখন ভালো করছে। আর বিপ্লবোত্তর যে দেশগুলো যত দীর্ঘ সময় নিয়েছে, তত বেশি আন্তঃকন্দল, অন্তর্দ্বন্দ্ব বেড়েছে। এবং ওই সমস্ত দেশে আপনি দেখবেন গৃহযুদ্ধ হচ্ছে, সামাজিক বিভক্তি হচ্ছে, স্ট্রাইফ হচ্ছে এবং অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। এটা দুইটা অপশন। এই জন্য বাংলাদেশ, আই এম গ্ল্যাড, আজকে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাচ্ছি, ডেমোক্রেটিক অর্ডারের দিকে যাচ্ছি। হ্যাঁ, ডেমোক্রেসির অনেক ফেলিওর আছে, বাট ডেমোক্রেসি ইজ অনলি সিস্টেম, এটা কারেকশন প্রসেস, এটা ফিল্টারেশন প্রসেস, দ্যার ইজ নো আদার ওয়ে। এটা জনগণের মতামতের প্রতিফলনের একমাত্র সুযোগ হচ্ছে তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে
সংসদ সরকার গঠন করে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। there is no other alternative। এবং এইটা রেস্টোর না করলে ইন দ্য লং রান যে সমস্যাগুলো বিপ্লব উত্তর দেশগুলোতে হয়েছে সেটা আমাদেরকে ফেস করতে হবে। এখন আমি 1 বছরের সরকারের যে পারফরমেন্স নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না। কোয়াইট অনেস্টলি আমার ব্যক্তিগতভাবে এটা আমি বলছি, এটা হচ্ছে একটা ট্রানজিশন গভর্নমেন্ট। একটি বিপ্লব হয়েছে দেশে, তারপরে অ্যাজ এ স্টপ গ্যাপ মেজার একটি সরকার গঠিত হয়েছে। আমি মনে করি তাদের প্রাইমারি দায়িত্ব হচ্ছে এই ট্রানজিশনটা স্মুথলি করে বাংলাদেশ থেকে, যেখান থেকে ডেমোক্রেসিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে, রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে, এই অধিকারগুলো জনগণকে ফিরিয়ে দিতে, জনগণের মালিকানার কথা আমরা বলেছি, গত 1.5 দশক ধরে বক্তৃতায় বলেছি, মালিকানা ফিরিয়ে দাও, জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। সুতরাং এই সরকারের প্রধান, আমার হিসাবে ইন্টেরিয়াম গভর্নমেন্ট হিসেবে তাদের এটাই প্রধান দায়িত্ব। ইয়েস, ইন দ্য প্রসেস বিপ্লব উত্তর যে সময়টা আছে, এর মধ্যে কতগুলো আমাদের জাতি হিসাবে কতগুলো ইস্যুর উপর আমরা ঐক্যবদ্ধ হতে পারি কিনা নির্বাচনের আগে, এই প্রচেষ্টাটা আমি মনে করি ভালো প্রচেষ্টা। এবং এটা আমাদেরকে এটাও মেনে নিতে হবে যে রাজনৈতিক দলগুলো, ভিন্ন ভিন্ন দলগুলো করেছে, সকলের মতামত, প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন আছে, ভাবনা আছে, চিন্তা আছে, ভবিষ্যৎ রূপরেখা আছে, তার ভিত্তিতে প্রত্যেকটি দলের নিজস্ব চিন্তা ভাবনা আছে। সুতরাং আমরা যদি আশা করি যে আমরা সবগুলো একমতে আসতে হবে, সবগুলো এক জায়গায় আসতে হবে, তাহলে তো আবার সেই বাকশালে চলে যাওয়ার কথা হবে। আমরা সবাই এক জায়গায় না আসলে যে আমাদের সামনের দিকে এগোনো যাবে না, আই এম সরি, এই কনসেপ্টটা আমরা বিশ্বাস করা উচিত না। আমি যদি গণতন্ত্রে বিশ্বাস করি, এই অধিকার বাংলাদেশের জনগণের। আপনি পরিবর্তন যতই আনতে চান, আমরা ঢাকা শহরে সাম ওয়াইজ পিপল সিটিং অ্যারাউন্ড দ্য টেবল ক্যানট ডিসাইড ফর দ্য কান্ট্রি। আমাকে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে চেঞ্জ আনতে হবে। আপনাকে আপনার জনগণের কাছে আপনার ম্যান্ডেট নিয়ে আসতে হবে। আপনি যে পরিবর্তন চান সেই ম্যান্ডেট নিয়ে আপনাকে আসতে হবে। তার ফলশ্রুতিতে আপনি যে পরিবর্তন করবেন সেই পরিবর্তন টেকসই হবে। আর যদি চাপিয়ে দিয়ে কোনো পরিবর্তন করতে চান, যে আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ সুতরাং এটা মানতে হবে, সেটা টেকসই তো হবে না। কারণ এটা তো আপনি ডেমোক্রেটিক প্রসেসের বাইরে গিয়ে যদি জোর করে কিছু করতে চান, সেটা টেকসই হবে না। এই জন্য আমরা গণতন্ত্রে যারা বিশ্বাস করি, দোজ অফ আস হু আর ডেমোক্রেটস, আমাদেরকে এই প্রসেসে বিশ্বাস করতে হবে। সুতরাং এই যে চেষ্টাটা করা হয়েছে, যে জায়গাগুলোতে আমরা ঐক্যমত হয়েছি, আমি মনে করি ওয়েল অ্যান্ড গুড। আর যেখানে ঐক্যমত হই নাই, আমরা জাতির কাছে নিয়ে যাব। প্রত্যেক দল তার ম্যান্ডেট নিয়ে আগামী দিনে সংসদে আসবে, তর্ক হবে, বিতর্ক হবে, পাশ হবে। এটা আমাদেরকে তো মানতে হবে। আরেকটা বিষয় হচ্ছে সরকারের 2-4টা বিষয় আমি যেটা কথা বলতে চাচ্ছি, যে গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিছু কথা বলেছেন, এটা আমাদের অ্যাকচুয়ালি ইটস এ ফায়ার ফাইটিং। আমাদের এই পিরিয়ডটা ইজ এ ফায়ার ফাইটিং। দেশের অর্থনীতি যেখানে গেছে, দেশের রাজনীতি যেখানে গেছে, সমাজ যেখানে গেছে, সো ইটস এ ফুল টাইম ফায়ার ফাইটিং ছাড়া আর কিছু না। তো ওনার এই ফায়ার ফাইটিংয়ের মধ্যে আমি মনে করি অর্থনীতিতে স্টেবিলিটি আনার জন্য কিছু কিছু জায়গায় তো নিশ্চয় আমরা উন্নতি দেখেছি, কিছু কিছু জায়গায় তো ভালো হয়েছে। এটার আবার কারণও আছে। কারণ হচ্ছে আপনি যখন বাংলাদেশ থেকে মানি লন্ডারিং বন্ধ হয়ে গেছে, কারণ ওরা তো সবাই পালিয়ে গেছে, লন্ডারিং যারা করছে তাদের দেশে তো আর নাই, আর যারা আছে তাদের কাছে টাকা পয়সা নাই, আর মানি লন্ডারিং করবে কোত্থেকে? যাদের টাকা আছে তারা চলে গেছে দেশ ছেড়ে।
সুতরাং মানি লন্ডারিং বন্ধ হওয়ার সাথে সাথে রেমিটেন্সের বাড়তে থাকবে। কারণ মানি লন্ডারিং কীভাবে হয়, ওই যে আমাদের বিদেশে যারা টাকা আর্ন করে ওদের টাকাগুলো ওরা এখানে ইউজ করেছে, ওরা দেশে টাকা পাঠাতে হয় নাই। 120 টাকার ডলারকে ওরা 130 টাকা দিয়ে কিনেছে, চুরির টাকা অসুবিধে কী আছে? সুতরাং তার জন্য যে বিদেশে রেমিটেন্স দেশে পাঠাতো, সে রেমিটেন্স না পাঠিয়ে এই লন্ডারদেরকে দিয়ে সে 10 টাকা বেশি পাচ্ছে। তো যে মুহূর্তে তারা পালিয়ে গেছে আর মানি লন্ডারিং বন্ধ হয়ে গেছে, অটোমেটিক্যালি রেমিটেন্স বেড়ে গেছে। এটা আমাদেরকে রিজার্ভকে হেল্প করতেছে। আর আমাদের এক্সপোর্ট তো চলমান একটা প্রক্রিয়া ছিল, আমাদের একটা ইনহেরেন্ট একটা স্ট্রেংথ আছে আমাদের রেডিমেড গার্মেন্ট শিল্প এবং কিছু কিছু অন্য শিল্পে। আমাদের গুড এন্টারপ্রেনারশিপ আছে বাংলাদেশের, এটা তো বলতে হবে। তো সুতরাং ওই রিকভারিটা আমাদেরকে হেল্প করেছে, একদিকে এক্সপোর্ট কন্টিনিউ করেছে আর মানি লন্ডারিং বন্ধ হওয়ার কারণে রেমিটেন্স বেড়ে গেছে, সেটা আমাদের ইকোনমিতে হেল্প করছে, রিজার্ভে হেল্প করছে। ফলশ্রুতিতে ক্রমান্বয়ে আমরা যে বৈদেশিক ডেটগুলো আছে যেগুলো পরিশোধ করে নাই, আমরা ক্রমান্বয়ে পে করতে পেরেছি। কিন্তু একটা জায়গায় আমি বলবো, এটা ক্রিটিসিজম না, এটা আমি বলছি যে বাজেট দেওয়ার সময় আমাদের মাথায় রাখা উচিত ছিল একটা স্বৈরাচার ফ্যাসিস্টের বাজেটটা কন্টিনিউ না করা। ওই বাজেটটাকে আমরা তাদের ইন্টেরিয়াম গভর্নমেন্টের উচিত ছিল অ্যাজ ইন্টেরিয়াম বাজেট হিসেবে চিন্তা করা উচিত ছিল, রাদার দেন রেগুলার বাজেট। এবং স্বৈরাচারের সেই বাজেটটা কন্টিনিউ করাতে যেটা হয়েছে, আপনারা অনেকেই বলেছেন ওইখানে, যে আমরা আমাদের সোশ্যাল সেক্টরের প্রায়োরিটিগুলো দিতে পারিনি। বাট আমাদের সোশ্যাল সেক্টর প্রায়োরিটি না দিয়ে ওই লুটপাটের অর্থনীতির যে মেগা প্রজেক্ট এবং অন্যান্য যে এক্সপেন্ডিচারগুলো আমরা কন্টিনিউ করছি বহুলাংশে, ওগুলো আমরা অনেক কিছু পোস্টপোন করতে পারতাম, রিভিউ করতে পারতাম। ওগুলো অনেকটা আমরা 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 ওটাকে রিস্কেজুয়াল করতে পারতাম। কিন্তু আমরা সেটা না করে আবার আগের বাজেটটা কন্টিনিউ করছি। আমার মনে হয় এই জায়গাটায় বোধহয় আমাদের ভুল হয়েছে, সেটা আমরা না করলেও পারতাম। আর এখন the life after this government, এটা অনেকে আপনারা ভাবছেন যে এখন আমরা আগামী দিনে কোথায় যাচ্ছি, এখানে পলিটিক্যাল ইস্যু কী হবে, ইকোনমিক ইস্যু কী হবে, এবং আমাদের অল দ্য সেক্টরস, হেলথ, এডুকেশন, আমাদের কর্মসংস্থান, এখানে কী হবে, এটা তো অবশ্যই ভাববার কথা। কারণ ইন্টেরিম গভর্নমেন্ট থেকে যেটা এক্সপেকটেশন থাকবে না, একটা ইলেক্টেড গভর্নমেন্ট থেকে এক্সপেকটেশন থাকবে। এবং শুধু থাকবে না, দে ক্যান ডিমান্ড, বিকজ তারা ইলেক্ট করছে এই সরকারকে, এবং তারা ডিমান্ড করতে পারবে, এবং এই সরকার কিন্তু তাদের কাছে অ্যাকাউন্টেবল, জবাব দিয়ে থাকতে হবে। তো সুতরাং নেক্সট গভর্নমেন্টের রোল কি হবে, আমি বলছি না বিএনপি ক্ষমতায় আসবে, আমি তো বলতে পারবো না। অনেকে বলছে বিএনপি, ফুয়াদের কোথায় তো 280 সিট না কত, 280 সিট পেয়ে বিএনপি ক্ষমতায় আসবে, আরো মানে আর 20টা কোথায় যাবে? আমি তো, তুমি 300 বলো না, এটাই তো আমি অবাক হয়ে গেছি। শেখ হাসিনার প্রক্রিয়ায় তো 300 হয়ে যাওয়ার কথা, অলমোস্ট 300-র কাছাকাছি হয়ে যাওয়ার কথা। যাই হোক, এটা জনগণের সিদ্ধান্ত। যদি আমাদের যদি সুযোগ থাকে, আমি 2-4টা কথা বলে আমার বক্তব্য শেষ করব। 1 নাম্বার হচ্ছে, বাংলাদেশের ওভারঅল আমি মনে করি বাংলাদেশ একটা ওভার রেগুলেটেড কান্ট্রি। This country is highly regulated country. I'm giving the message to all of us who are concerned with this. So we have to go for serious deregulation. And when I mean deregulation, I mean serious deregulation. অর্থাৎ সরকারের, আমি একটা রেস্টুরেন্টের লাইসেন্স নিতে, রেস্টুরেন্ট করার জন্য লাইসেন্স নিতে 19টা পারমিশন লাগে, 19টা পারমিশন। জাস্ট ইম্যাজিন, এই দেশে কে বিনিয়োগ করবে? আপনি প্রত্যেকটি জায়গায় এত হাইলি রেগুলেটেড করে রেখেছে যে যেখানে বিনিয়োগের আসলে কোনো ইনসেন্টিভ নাই। অল দ্য ডিসইনসেন্টিভ আর দেয়ার ইন প্লেস। সো
সুতরাং সিরিয়াস ডিরেগুলেশন ছাড়া the message will not get across. আমরা যে বলছি কেয়ারটেকার এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট চলে গেলে নির্বাচিত সরকার আসলে ন্যাচারালি ইনভেস্টরদের তো একটা উৎসাহ থাকবে, কারণ তাদের তো প্ল্যানিং হচ্ছে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। সুতরাং ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় ইনভেস্ট হচ্ছে না, এটা নিয়ে আমি কমপ্লেন করছি না, বিকজ আই ডোন্ট এক্সপেক্ট ইট। যখন ওনারা ইনভেস্টমেন্ট সামিট করেছিল, আই ওয়াজ অলসো পার্টিসিপেন্ট। আমি কিন্তু একটা কথা ওনাদেরকে হেসে হেসে বলেছিলাম, দি রাইট ইনিশিয়েটিভ অ্যাট এ রং টাইম। কারণ ইনভেস্টররা কোনোদিন ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় ইনভেস্ট করতে আসবে না, তারা দেখতে চাইবে তাদের শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম প্ল্যানিংয়ের সাথে একটা সুইট করে কিনা। কিন্তু তারা তখনই করবে যদি নেক্সট গভর্নমেন্টের থেকে তারা মেসেজ পায় যে বাংলাদেশের যেই বিনিয়োগের ইজ অফ ডুইং বিজনেসে বাংলাদেশের পজিশন হচ্ছে একদম নিচে এখন। তো এই ইন্ডিকেটর কি ইনভেস্টাররা দেখতেছে না বিশ্বব্যাপী? বাংলাদেশে ইনভেস্টাররা না হইতে কনসিডার করছে না, তারাও নিশ্চয় কনসিডার করছে। যখন তো ইজ অফ ডুইং বিজনেসে বাংলাদেশ এত নিচে, ওই দেশের দিকে কেউ তাকাবেই না, ইনভেস্ট করা তো দূরের কথা। এই জন্য সিরিয়াস ডিরেগুলেশন অ্যান্ড সিরিয়াস লিবারালাইজেশন ছাড়া বাংলাদেশের অর্থনীতিকে লিফট আপ করা সম্ভব হবে না আগামী দিনে। এবং সাথে সাথে যেটা করতে হবে, গভর্নমেন্টের রোল এখানে কমিয়ে আনতে হবে। আপনি যদি ইকোনমিকে ডেভেলপ করতে চান, গভর্নমেন্টের রোল কমিয়ে আনতে হবে, সোজা কথা। আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। আমি যখন কমার্স মিনিস্টার ছিলাম, গার্মেন্টসের লোকজন, এখানে বাবু আছে, রাসেল আছে, ওরা জানে, ওনারা আমার কাছে আসছেন যে খসরু ভাই, তখন ওই গার্মেন্টসের যখন ওই যে একটা ইউডি সার্টিফিকেট লাগে এক্সপোর্ট করার জন্য, অর্থাৎ যে কাঁচামাল আনছে এটা কতটুকু এক্সপোর্ট করেছে এটা হিসাব দিতে হয়, তারা এক্সপোর্টটা করেছে কিনা পুরোটা হিসাব দিতে হয়। হিসাব দিয়ে একটা সার্টিফিকেট দেয় এক্সপোর্ট প্রমোশন ব্যুরো থেকে, যাকে সার্টিফিকেট দেওয়া হইলো, ঠিক আছে, ইটস অলরাইট। তখন ওরা বলছে যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরোতে গেলে আমাদের যে হ্যারাসমেন্ট হয়, আমাদের যে পয়সা খরচ করতে হয়, যে ব্যুরোক্রেসি দিতে হয়, আমরা তো অনেক শিপমেন্টই মিস করে পারতেছি না। তখন আমি ওনাদেরকে বললাম, আমি যদি ইডি গভর্নমেন্ট থেকে বের করে ইউডি আপনাদের অ্যাসোসিয়েশনকে দিয়ে দেই, আপনারা এটা কি আপনাদের ক্যাপাসিটি বিল্ডিং আছে, এটা করতে পারবেন, আপনাকে ট্রান্সপারেন্টলি এটা করতে পারবেন? অ্যান্ড দে ওয়ার কনফিডেন্ট, আপনি দিয়ে দেখেন, আমরা না দিলে আবার নিয়ে যাবেন, অসুবিধা কী আছে। এবং সিন্স দেন ইট ইজ স্টিল ওয়ার্কিং, ইট ইজ টেকেন আউট অফ দ্য গভর্নমেন্ট। অ্যান্ড আমাকে অনেক রেসিস্টেন্সের শিকার হতে হয়েছে, ইপিবির স্টাফরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, কারণ এদের ইনকাম আছে, এখানে এদের ব্যুরোক্রেটিক রোল আছে, নোবডি লাইকস টু লুজ দিস থিংস। আমি একটা এক্সাম্পল এই জন্য দিলাম, আমি এখন ট্রেড বডিগুলোকে বলতেছি, আপনারা আর কি কি করতে পারবেন আগামী দিনে তৈরি হন। বিলিভ মি, উইল টেক ইট আউট অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড গিভ ইট টু ইউ, বিলিভ মি। ট্রেড বডিকে আমরা দেবো, আপনারা সেলফ রেগুলেট করবেন, ট্রান্সপারেন্টলি করবেন, উইথ ক্যাপাসিটি বিল্ডিং করেন, উইল গিভ ইট টু ইউ। কারণ গভর্নমেন্টের রোল না কমাইলে, ফিজিক্যাল কন্ট্যাক্ট না কমাইলে কারাপশন বন্ধ হবে না বাংলাদেশে। বাংলাদেশের যত ফিজিক্যাল কন্ট্যাক্ট কমাইতে পারবেন তত কারাপশন। অর্থাৎ আপনাকে কান্ট্রিটাকে, ওই যে আইটির এআইয়ের একজন ভদ্রলোক বললেন, কারেক্টলি বলছেন আপনি, থ্যাংক ইউ, যে আপনাকে ডিজিটালাইজ করতে হবে পুরো গভর্নেন্স সিস্টেমকে, যাতে আপনাকে সরকারি অফিসে যাইতে না হয়। ওনাদের দয়া পরামর্শ মধ্যে কোনো ব্যবসা করার দরকার তো নেই জনগণের। একেবারে ইলেকট্রিসিটি বিল থেকে আপনার এভরিথিং শুড বি অনলাইন, রিয়েল টাইম বেসিস। সারা দুনিয়া হচ্ছে না, অসুবিধা কি আছে? এই যে ইনভেস্টার আসতেছে, আমি এই যে ইনভেস্টমেন্ট সামিটে আমি তাদেরকে, আমরা একদিন ডিনারে ডেকেছিলাম ইনভেস্টমেন্ট সামিটে, আমরা আমার দলের পক্ষ থেকে, জাস্ট টু গিভ দেম এ মেসেজ, উই আর গোয়িং ফর ডিরেগুলেশন, প্লিজ বি রেডি টু ইনভেস্ট ইন বাংলাদেশ। আমি ওদেরকে বলতেছি যে আপনারা বাংলাদেশে এসে অ্যাপ্লিকেশন
আপনার কোম্পানির রেজিস্ট্রেশন আপনি এয়ারপোর্ট থেকে করতে পারবেন অনলাইন ওই কোম্পানিজ হাউসে আপনার যাওয়ার দরকার নেই। আপনি আপনার যে রিকোয়ারমেন্ট উইল গিভ ইউ এ ক্যাপ্টেন ফর ইচ ইনভেস্টার। দ্য ক্যাপ্টেন জব হবে সবগুলো কাজ ক্যাপ্টেন করবে, ইনভেস্টার কিছু করবে না। ইনভেস্টার ওই সোলে বসে লন্ডনে বসে তার মনিটরে খালি দেখবে তার প্রজেক্টটা কতদূর প্রগ্রেস করছে। হি ডাজন্ট হ্যাভ টু গো টু এনিবডি, নো গভর্নমেন্ট অফিস, নো কন্ট্যাক্ট, ফিজিক্যাল কন্ট্যাক্ট। আপনি যদি গভর্নেন্স ইমপ্রুভ করতে, আপনি যত বেশি রেগুলেশন থাকবে তত করাপশন বাড়বে। বাংলাদেশে বিগত দিনে আপনি দেখবেন রেগুলেশন করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে যার কারণে আপনি অলিগার্ক সৃষ্টি হয়েছে। কারণ ওরা ছাড়া আর কেউ ব্যবসা করতে পারেনি, অথবা ওদের ছাড়া কেউ ব্যবসা করতে পারেনি। বাট রাজনীতিকে আপনি ডেমোক্রেটাইজেশন করলে তো হবে না, আপনি অর্থনীতিকে ডেমোক্রেটাইজেশন করতে হবে। ইকোনমি মাস্ট বি ডেমোক্রেটাইজড। So every citizens have the equal right to access to economy of the country, participate. যেটা জিয়া রহমান সাহেব করেছিল অনেকগুলো কাজ, ফ্রম কমান্ড ইকোনমি থেকে, ফ্রি মার্কেট ইকোনমি থেকে, মাল্টি পার্টি সিস্টেম, এগুলো হচ্ছে কি আপনি ডেমোক্রেটাইজ যত করতে পারবেন ব্যুরোক্রেসির রোল কমে আসবে, গভর্নমেন্টের রোল কমে আসবে, জনগণের রোল বাড়বে। এবং জনগণের যদি আপনি রিয়েল সেন্স যদি তার যদি ওই কি বলে এম্পাওয়ারমেন্ট করতে চান, আপনাকে তো একটা সিস্টেমের মাধ্যমে করতে হবে। বক্তৃতা দিলে তো আর এম্পাওয়ারমেন্ট কেউ হবে না। তো সুতরাং আমি এই কথাগুলো এই জন্য বলছি যে দ্যার ইজ লাইফ আফটার এভরি গভর্নমেন্ট। উই শুড হ্যাভ দ্য কনফিডেন্স। আমাদের কনফিডেন্স থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। সবচেয়ে বড় কথা ডেমোক্রেটিক প্রসেস অব্যাহত রাখতে হবে। ইলেকশন আফটার ইলেকশন চলতে থাকতে হবে, যাতে করে রাজনীতিবিদদের জনগণের কাছে যেতে হয়, তাদের দুয়ারে যেতে হয় এবং অ্যাকাউন্টেবল হতে হয় তাদের জন্য। আপনি যত বেশি ইলেকট্রাল প্রসেস আপনার চলতে থাকবে, ডেমোক্রেটিক প্রসেস, আপনার ইট ইজ এ কারেকশন প্রসেস, ইজ এ ফিল্টারেশন প্রসেস, অ্যান্ড থ্রু দিস আপনি থিংস উইল গেট ডান। আপনি নতুনভাবে চিন্তা করতে পারবেন। এখানে দুই তিনটা জিনিস আমি প্রায়োরিটির কথা আমি শেষ করে দিচ্ছি, বেনজির সাহেব বক্তৃতা করবেন। একটা হচ্ছে কর্মসংস্থান। বাংলাদেশে বড় প্রবলেম হচ্ছে হেলথ, বলছেন স্বাস্থ্যসেবা বিশাল, আউট অফ পকেট এক্সপেন্ডিচার মোর দেন আফগানিস্তান। জাস্ট ইম্যাজিন আমরা কোথায় আছি। এডুকেশন বলেছেন আপনারা আউট অফ পকেট এক্সপেন্ডিচার, উই আর অ্যাট দ্য বটম। তা আমাদেরকে অবভিয়াসলি হেলথ সেক্টরে আমাদের চিন্তা করতে হবে সিরিয়াসলি ইউনিভার্সাল হেলথ কেয়ারে, নাম্বার ওয়ান। দেন উই হ্যাভ প্ল্যান ফর ইউনিভার্সাল হেলথ কেয়ার। এটা আমরা ইউকে মডেলে, এনএইচএস মডেলে আমরা আমাদের সিদ্ধান্ত নিয়েছি। উইল গো বাই দি এনএইচএস, ইউকে এনএইচএস মডেল, যে হেলথ কেয়ার, ইউনিভার্সাল হেলথ কেয়ার, প্রাইমারি হেলথ ফর এভরিবডি। এভরিবডি উইল হ্যাভ এ ডক্টর। আমি একটা বেসিক এবং পরবর্তী চিকিৎসার জন্য ডিপেন্ডিং অন দ্য আর্নিংস ইত্যাদি ইত্যাদি ওগুলো সব আছে। এডুকেশনে এই আমাদের রাশেদা কে চৌধুরী এন এক্সপার্ট, অ্যান্ড আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর হার ডেডিকেশন। উনি যে কথাটা বলেছেন, ইয়েস এডুকেশন শুড বি ফ্রি, হোয়াই নট মাধ্যমিকে, হ্যাঁ হোয়াই নট। আমরা প্রাইমারি তো আছে, এবং আমরা বিএনপি সহ আপনার মনে আছে ফুড ফর এডুকেশনের মাধ্যমে আমরা কিন্তু অসম্ভব একটা সাধারণ মানুষকে স্কুলে আনতে সক্ষম হয়েছিলাম। এটা বেগম খালেদা জিয়ার সময় হয়েছিল, স্কলারশিপ দেওয়া হয়েছিল মহিলাদের জন্য। ফুড ফর গরিব মানুষ খেতে পারেন না, স্কুলে যখন তার ছেলে দুটো খেতে পারে তখন তারা স্কুলে পাঠানো শুরু করছে। তা আমাদের মাধ্যমিকে ফ্রি এডুকেশন কেন হবে না? আমার প্রায়োরিটি বাংলাদেশের জিডিপি কত পার্সেন্ট এডুকেশনে খরচ? বিলো 2%। হেলথ সেক্টরে এগেইন সেম। তা আমাদের টার্গেট হচ্ছে জিডিপির 5% এডুকেশন অ্যান্ড জিডিপির 5% হেলথে ইনভেস্ট করার, এবং দ্যাট ইনক্লুড স্কিল ডেভেলপমেন্ট, স্কিলিং, আপ স্কিলিং, রি স্কিলিং।
এটা ছাড়া কিন্তু আপনি এমপ্লয়মেন্ট তো আপনি এমপ্লয়মেন্ট বললে তো হবে না, আপনার তো স্কিল ওয়ার্কফোর্স লাগবে তো এমপ্লয়মেন্টের জন্য। আমাদের টার্গেট হচ্ছে ফার্স্ট 18 মান্থসে যদি সুযোগ হয়, ফার্স্ট 18 মান্থসে 1 কোটি জব ক্রিয়েট করো, 1 crore। অ্যান্ড দিস ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আমরা কিন্তু ওয়ার্কআউট করেছি, উইল কাম আউট উইথ দ্য ফিগার, কোন সেক্টরে কত এমপ্লয়মেন্ট হবে এবং এটার জন্য আমরা কোথায় কত ইনভেস্ট করব। আরেকটা বিষয় হচ্ছে আমাদের একটা গ্রুপ কিন্তু আমাদের ইকোনমিতে আমরা আনতে পারি নাই। আমাদের গ্রামে গঞ্জে যারা কাজ করে